প্রণাম মহারাজ। আমার একটা অহংকার বিষয়ে প্রশ্ন ছিল। আমরা যখন কেউ আপনার সামনে আসছি বা কোনো শিষ্য যখন তার গুরুর কাছে আসছে, একটা ভালোবাসার সম্পর্ক থাকে, কিন্তু একটা ওই আমি ভাব যেটা রয়ে যায় যে আপনাকে হয়তো কোনো উপহার দিচ্ছি বা গিফট দিচ্ছি, কিন্তু একটা সাইলেন্টলি আমাদের অ্যাজাম্পশন থাকে মহারাজ আমাকে ভালো বলি, আপনাকে কোনো হয়তো কোনো কিছু একটা ভালো উপহার দিলাম, তো আমার একটা আশা থাকে যায় কি যে মহারাজ পিছনে দিয়ে বলবো বা খুব সুন্দর হয়েছে গিফটটা, বা আমরা কখনোই এটা করবো না এসে, মানে আমার ক্ষেত্রে বলছি, অন্য ক্ষেত্রে আমি বলতে পারছি না। আমার ক্ষেত্রে যেটা দেখেছি আমি, যে কোনো একটা কিছু কিনে নিয়ে এসে সেটা আমি আশ্রমের অন্যান্য যে ব্রহ্মচারীরা আছে তাদের হাতে দিয়ে দিয়ে কখনো দিতে পারি না, যেটা মহারাজকে দিয়ে দেবো। আমি করি কি, বা বেশিরভাগ মানুষ করতে চাই কি, যে আপনার হাতে দিলাম, আপনার হাসি মুখটা দেখলাম, বা আরো যদি ভালো হয় আপনি বলেন বা খুব সুন্দর হয়েছে। তো এটা প্রথম বলতে একটা ভালোবাসার সম্পর্ক থাকে, যে আমি যাকে দিচ্ছি সেই মানুষটার সঙ্গে একটা ভালো হাসির সম্পর্ক ঘটে, কিন্তু তার সাথে একটা যেন আমার যেটা মনে হয় যেন স্যার, যে এটাও তো কোথাও না কোথাও সাইলেন্ট একটা অহংকার রয়ে গেল, যে আমার জিনিসটাকে ভালো করুক, আমার জিনিসটাকে বেস্ট বলা হোক এবং আমাকে ভালো বলা হোক। তো এটা আমার একটা অনেকদিন ধরে জিজ্ঞাসার ব্যাপার ছিল, আজকে এটা মনে হলো আপনাকে যদি বলেন এটা কি ব্যাপার, কতটা এতে নিঃস্বার্থপরতা আছে আর কতটা এতে অহংকার গাঁট বেঁধে বসে আছে। দেখো, আমি বলছি বারবার, এটা হয়তো একটু বলার প্যাটার্নটা একটু আলাদা হবে, বেশি কিছু না, বিষয় একই। অহংকার ছাড়া কিছু নেই কিন্তু পৃথিবীতে। হ্যাঁ, ইগো ছাড়া কোনো সম্পর্ক দাঁড়িয়ে নেই। আমরা একটু মহাকশ্যপের কথা বললাম, আলোচনা করলাম ভগবান বুদ্ধের সাথে। আমি এই ভাবটার উপরে না পুরো ওয়ার্ল্ড এক্সিস্ট করছে, গুরু এক্সিস্ট করছে, গুরু অবধি আমি কথাটা এক্সিস্ট করে, তারপরে গুরুও নেই আর আমিও নেই। কবিতা সেই কথা না, হরি হ্যাঁ তো ম্যাঁ নাই। ওইখানে আর কোনো যাত্রা নেই, আর কোথাও যাওয়া নেই। তো প্রথমত যাওয়াও নেই, পৌঁছাও নেই, হওয়াও নেই। ঠিক আছে, আমি আবারও আমারই অনুভব শেয়ার করতে পারি। দেখো, বারবার বলছি, এই জিনিসটা কিন্তু একদম কেন্দ্রীয় হৃদয়ের সিদ্ধান্ত। সিদ্ধান্ত হলো জমি, তার উপরে কিন্তু জীবনের যে সৌধ সেটা নির্মাণ হয়। জীবনের সিদ্ধান্ত নির্মাণ হয় না। নিঃশ্বাস প্রশ্বাস তুমি চুরি করলেও ভয়, তুমি ধ্যান করলেও ভয়। জীবনের সিদ্ধান্ত নিঃশ্বাস প্রশ্বাস তোমায় নিতে হবে, তার উপরে কিন্তু দাঁড়ায়। ঠিক তেমনই আধ্যাত্মিকভাবে বা তুমি যে কোনো জীবনের অংশে যেভাবেই জীবনকে বোঝো না কেন, ওই বোধটা কিন্তু ম্যানিফেস্ট করে আলাদা আলাদা আধারে, আলাদা আলাদা ভাবে। তো ঠিক তেমনই গুরু যত বড় সিদ্ধান্ত হোক, আধ্যাত্মিক যত বড় সিদ্ধান্ত হোক, এই যে মানবীয় দিক, এটা কিছুটা থাকবেই থাকবে। ঠিক আছে, তো এবং প্রথম গুরু শিষ্যের সম্পর্কই হোক আর যে কোনো সম্পর্কই হতে থাকে, গুরু শিষ্যের সম্পর্ক তো একটা সম্পর্ক, শুধুমাত্র প্ল্যাটফর্মটা হলো ডিভাইন। গুরু দিব্যতায় বসা বা দিব্য আলোকে থাকা একজন, আর শিষ্য দিব্যতায় চলার পথে কৃত সংকল্প একজন। এই যে বেসিক সম্পর্কের মিল হলো এতে গুরু শিষ্যের সম্পর্ক। এবং তার থেকেও বড় কথা, যে কোনো সম্পর্ক এরকমই হওয়া উচিত। সে বন্ধু হোক, বাবা মা হোক, স্বামী স্ত্রী হোক, যেই হোক না কেন, যে কোনো সম্পর্কই হোক, ডিভাইন ইন দ্য সেন্স এরকম হতে হবে। কোনো মানে নেই যে তুমি ধ্যান করে ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। তুমি একজন সচেতন, সক্রিয়, আনন্দপূর্ণ ব্যক্তি হবে, তুমি যেই হও না কেন, তাই না? যার সাথেই থাকো না কেন, যেভাবেই চলো কেন, এটা জীবনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সম্পর্ক হতে হবে। তুমি বন্ধু করো, তুমি তো চাইবে না বন্ধু তোমাকে অলস বানিয়ে দিক, বন্ধু তোমাকে জীবনের বিভিন্ন দিকগুলো থেকে বঞ্চিত করে দিক, বন্ধু তোমার বিক্ষিপ্ততার কারণ হয়ে যাক, কি স্ত্রী হয়ে যাক, কি স্বামী হয়ে যাক, কেউ তো চাইবে না। তো ভালো করে যদি দেখা হয়, গুরু শিষ্যের যে সম্পর্কটি পুরো স্পষ্ট, ক্লিয়ার, ওটাই কিন্তু সবকিছুর মধ্যে খুঁজছে সবাই। গুরু শিষ্যেরটা হলো পরিষ্কার কথা। এই যে স্পষ্টতা, এটাই কিন্তু গুরুতা, একদম ক্লিয়ার। হোয়াই ইউ আর হিয়ার, ফর ইউর ক্ল্যারিটি। আর কোনো ইস্যুই নেই আমাদের সম্পর্কে। ঠিক আছে, বাকিগুলোতে কি একটা কভার থাকে, এটা ওটা সেটা। গুরু শিষ্যের যে থাকে না তা না। এবার তোমরা দেখছো সব আশ্রমেতেই, এখানেও দেখছো কভার তো মানুষ চাপায়। এই যে তুমি যেগুলি বলছিলে কভারের কথা,
যে আমার মনে হচ্ছে একটু অ্যাটেনশন পেলে ভালো হয়, তো মন গরিবের কি দোষ আছে? তো প্রথম ভগবান বুদ্ধের কথাই হয়েছে বলি, ভগবান বুদ্ধেরই এটা কথা কোনোভাবে, দেখো তুমি যার সঙ্গ করবে তার মতো হবে, যাতে মোহগ্রস্ত হবে তার মতো হবে। ভগবান বুদ্ধ নিজে মুখেই বলছেন কোনো বুদ্ধের উপর মোহগ্রস্ত হয়ে যায়। এই কথাটা যেন মিসকোট না করা হয়। হ্যাঁ, মোহগ্রস্ত হয়ে যাওয়া মানে হিন্দিতে সুন্দর বললে আপনি আদাত মে ঢাল লো। বুদ্ধের সাথে ওঠা বসা, কারণ আপনার অভ্যাসই আপনার জীবন। অ্যাটেনশন তো সবাই চায়, তুমি কার কাছে অ্যাটেনশন চাইছো? এবার এর নেক্সট পার্টটা আমি পরে বলছি। অ্যাটেনশন কার কাছে চাই? তুমি যার কাছে অ্যাটেনশন চাইবে তার চোখের মতো তোমায় হতে হবে। তুমি তোমার বন্ধুর কাছে চাও তো কিছু বন্ধুর মতো আচরণ তুমি করতে শুরু করবে। বন্ধু যদি আমার দিকে দেখে ও কি পছন্দ করে, তো কোনো জীবন দ্রষ্টা, কোনো গুরু, কোনো বুদ্ধ, তার প্রতিও যদি কেউ ঝুঁকে পড়ে, আমি কখনো ঝুঁকে পড়ার সমর্থন করছি না, কিন্তু জীবনের সিদ্ধান্তই একটি গাছও না একটা সাপোর্ট চাই প্রথমে দাঁড়ানোর জন্য। চারা গাছ, তুলসী গাছ লাগিয়েছো, একটা ঝাঁটার কাঠি এনে পুঁতে দিতে হয়। দেখো না যে নারকেল কাঠি পুঁতে দেওয়া হলো। আমাদের যত জায়গায় চাপা গাছ, লোহার রডের সাপোর্ট দেওয়া হচ্ছে, তারপর ওই গাছে হয়তো বাচ্চারা দুলবে। শ্রীরামকৃষ্ণদেব বলেন প্রথমে ছাগল গরু তো খেয়ে ফেলবে, বেড়া দিতে হয়। তো যদি মোহ বা মম, আমার বানানো, এটা আমির নেচার, যতক্ষণ আমি আছে আমার আছে, তাই there is nothing wrong, তুমি কিছু না কিছুকে আমার করবেই। তুমি যদি কোনো জীবন দ্রষ্টা, কোনো সদ্গুরু, যার কাছ থেকে জীবনে সরাসরি আলো আসছে, স্পষ্টতা আসছে, তার সাথে তুমি আমার বোধে যাও, তো এর মধ্যে তুমি বিরাট কিছু ভুল করে দাওনি। তবে হ্যাঁ, অপরিপক্কতা ভুল নয়, কিন্তু তুমি যখন ভুল সিদ্ধান্ত চুজ করো, তুমি একটা ভালো গাছকে একটা থার্মোকল দিয়ে সাপোর্ট দিচ্ছ, গাছও ভাঙবে, ওটাও ভাঙবে। সেটা আমাদের দেখলাম একটা বাঁশ সাপোর্ট দেওয়া হয়েছে আমাদের করবি গাছ খুব নরম। তো কি হয়েছে, মাটি নরম হয়ে গিয়েছে, বাঁশটা খুব ভালো করে পোতা হয়নি, ফলে যেটা সাপোর্ট দেওয়ার কথা ছিল গাছটাকে, ওটাই গাছের প্রাণহানির কারণ হচ্ছে। বাঁশটার কথা ছিল গাছটাকে সাপোর্ট দেবে, মাটি নরম হয়েছে আর বাঁশটা দৃঢ় ছিল না, ফলে গাছটির ঘাড়ে বাঁশটি। এখন এটা হয় যখন কোনো সম্পর্ক বা কোনো আধার যার উপর তুমি নির্ভর করছো তার গোড়া শক্ত না হয়, সে তোমার ঘাড়ে চাপে, মাথার ভার হয়। যে কোনো সম্পর্ক, সদ্গুরু বা কোনো বুদ্ধকে এমনভাবে বলা যেতে পারে যার অন্ততপক্ষে কেন্দ্রীয় আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং, তার গোড়া নড়ে না। এর মানে এই নয় যে ওই গাছটি কিন্তু স্বাবলম্বী হয়ে গিয়েছে। চিরকাল একটা গাছ কোনো একটা সাপোর্টে বাঁচবে, এটা গাছটির সুস্থতা নয়। কিন্তু প্রথমে যে লাগে এটা নিশ্চিত, ছায়া লাগে, নির্ভরতা লাগে, অত অবধি এর প্রয়োজন। যদি এটা লম্বা চলে, এটা একটা রোগ বিশেষ, ঠিক আছে? আর না, তুমি কোনো সাপোর্ট না পেলে বড় কষ্টকর হয়ে যায়। এই গাছটিও বাড়তে পারে, এমন নয় যে সব গাছ সাপোর্ট। রাস্তার ধারে গাছ আছে, কত সাপোর্ট সব পায়? উদ্ভিদ তো আপনার থেকেই বাড়ে, জীবন তার নিজের রসদে গড়ে তোলে। তো নিজের রসদে কি কেউ জীবনে স্পষ্টতা পেতে পারে না? অবশ্যই পেতে পারে, বহু পেয়েছে, কিন্তু অবশ্যই সেখানে স্ট্রাগল বেশি হয়। এবং তার থেকে বড় কথা, পুরো প্রকৃতি, পুরো অস্তিত্ব কার জন্য কি বিধান করেছে, কোন কাপে কোন চা পড়বে, এটা বলা যায় না। তবে এইটুকু তো নিশ্চিত, প্রত্যেকেরই কোনো না কোনোভাবে জীবনের শৈশব লগ্নে কোনো সাপোর্ট চাই। ফলে আমার ভাব তো আসবেই এবং থাকবেই থাকবে। প্রশ্ন হলো, আমি বলেছিলাম অনেক আগে, তুমি কার ঠিক করে নাও। অর্জুন না হলে কাপুরুষতার হবে, নাই কৃষ্ণের হবে, যে কোনো একজনের তো হবেই। এই জগতে দাস তো হতেই হবে, মহামায়া এনেছেন, কার দাস হবে? কবির যখন বলে দাস, কবির দাস বলি না আমরা, সন্ত কবির দাস, এটা যখন, এই দাস কিন্তু দাসত্ব নয়, মানে দাসত্ব নয় বলতে একটা হয় সে একদম কোনো জিনিসের কাছে তার মন সম্পূর্ণ বিকিয়ে গিয়েছে, সে তার আন্ডারে চলে গিয়েছে, তার উপরে নিজেকে তুলতে পারছে না। এটা হলো একরকম ভাবে, মানে কি বলবো, গোলামি। তুমি গোলাম হয়ে গেছো সম্পূর্ণ। গোলামের কোনো ইচ্ছা থাকে না কিন্তু গোলামি করার, কিন্তু তাকে করতে হয় পুরো জগতেই। কিন্তু কবির যখন নিজেকে দাস বলছে, সে বলছে আমি নিজেকে স্বেচ্ছায় সমর্পণ করেছি, এই দাসত্ব আমার প্রাইড, আমি রামের দাস।
বুঝে যাচ্ছে? তো গুরুর সাথে যেই ঝুঁকে পড়া, যে আমার বুদ্ধি, যদি সত্যি সদ্গুরু হয় এবং শিষ্যের মধ্যে আন্ডারস্ট্যান্স থাকে, সে কিন্তু গোলাম হবে না, কোনো গুরু গোলাম বানাবে না। হ্যাঁ, দাস তো হয়, দাস তো হতেই হয়। তো একটা সময় অবধি এটা সহায়তা অবশ্যই প্রয়োজন পড়ে, কোনো না কোনোভাবে কারোর না কারোর দরকার পড়ে। কখনো সেটা প্রত্যক্ষ, কখনো সেটা পরোক্ষ। এটা বলা যায় না যে সবার একই রকম লাগবে, আলাদা আলাদা হয়। আর দ্বিতীয় রইল যে কারো গুরুর জন্য কিছু নিয়ে যাওয়া এবং নিজেকে অ্যাটেনশন পাওয়া। তো আরেকটু বুদ্ধিমত্তা করতে হবে। আমি বলেছিলাম যে আমার প্রিয় হবার চেষ্টা করবেন না, আপনি প্রিয়কে খুঁজুন ভিতরে, দেখুন আমার প্রিয় হয়ে যাবে। আমি অর্ণবকেও বলেছি, সকলকে বলছি, একই কথা বলছি, মিলবে, এমনি এমনি মিলবে। তুমি আকাশে ওরও, আমার সাথে দেখা হবে আমি যদি উড়ি। এইরকম নয় যে মেলানোর চেষ্টা করে কেউ মেলাতে পারেনি। প্রিয় হবার চেষ্টা করে প্রিয় হওয়া যায় না। যেমন তুমি একটু আগে বলছিলে না যে আমি চেষ্টা করছি অন্যকে সহায়তা করতে, তুমি এমন হও যে তোমার আর সহায়তার দরকার নেই। এইবার দেখো সহায়তা ঘটবে। তুমি বলো আমার কিছু চাই না, তোমার কাছে সবাই চাইতে আসবে, তোমারই চাই, তুমি অন্যকে কি দেবে? ঠিক তেমনই একটু বুদ্ধিমান হতে হবে। যদি সত্যি গুরুর প্রীতিভাজন হতে হয়, জানতে হবে গুরুর কি চাই, তাই না? গুরুর মুক্তি চাই। গুরু সত্যি ট্রু গুরু শিষ্য চায় না, চেলা চায় না। গুরু চায় যে আরেকজন গুরু আসুক, আরেকজনের মধ্যে সেই আলো জ্বলুক, আরেকজনের মধ্যে সেই প্রদীপ জ্বলে উঠুক। এই জন্য বারবার বলা হচ্ছে আত্মজ্ঞান সর্বোচ্চ সেবা। তোমাকে গুরু কোনো উপদেশ দিলেন, তোমাকে ভালোবেসে কোনো মন্ত্র দিলেন, যাই দিলেন, সবই গুরুর তোমার জন্য প্রেম, ভালোবাসা। সেটার সব থেকে বড় প্রতিদান হয় ওটাকে জীবনে ফলাও। তো গিফট তুমি দাও, প্রথম কোনো অসুবিধা নেই, বা কিছু নিয়ে আসলে সত্যিই ভালো লাগে করতে। আমি যখন আমার জীবনের প্রারম্ভিক লগ্নে ছিলাম, আমার কাছে এগুলি গুরুত্বপূর্ণ ছিল। তো আমি কি মিথ্যা কথা বলবো, আজকে মাইকধারী আর ইউটিউব গুরু হয়ে গেছি বলে তো মিথ্যা কথা বলে লাভ নেই, ভালো লাগতো। কিন্তু তারপরে যত আমার গুরুদেবের সাথে আমি চলেছি, দেখেছি যে আমি যাকে দিচ্ছি তার তো এদিকে দেখাই নেই, তার চোখ ওইদিকে যায়ই না। বরং গুরুর চোখ এমন, আমার গুরুদেবকে আমি দেখতাম, এই চোখ এই জগতের চোখই নয়, সব চলছে, ওনার চোখ কোথাও। আমি কখনো কখনো এইটাকে অন্য ভাষায় তোমাদেরকে বলেছি, তুমি যা পারো করো, গন্ধ আসবে, আমি শুকিয়ে নেবো। ঠিক তুমি গোলাপি দাও আর গাঁদাই দাও, যদি অহংকারের পচা গন্ধ বেরোয়, ওটা তো চলে আসবে নাকে। কিছু করার নেই। কত সুন্দর আঁখি, এখানে তুমি তো দেখছো, তোমরা সবাই দেখছো, এখানে কম মিষ্টি কথা বলার লোক আছে, প্রাণী দিয়ে দেবে এমন ব্যাপার। তো শুয়েই পড়ছে একদম, মানে একজন তো এসে ভদ্রমহিলা হচ্ছে কাপড় দিয়ে পা মোছাচ্ছেন, কাপড়টা গায়ে তো রাখুন, এমন স্থিতি। তো ঠিকই আছে, আমি তাদের ভালোবাসা বা শ্রদ্ধাকে অসম্মান করছি না, কিন্তু সর্বোচ্চ সম্মান বা শ্রদ্ধা এটাই হয় যে গুরুকে জীবনে ঢালো, কারণ গুরুর আর কোনো ইস্যুই নেই। এই যে আমাদের দীক্ষার কথাটা এসেছে না, ডিভাইন ম্যারেজ, ডিভিনিটিকে কেন্দ্র করে যখন একে অপরের সামনে মেলবন্ধন হয়, তা গুরু শিষ্যের আর কোনো কারণই নেই। ইফ ইউ আর ডিভাইন চাইল্ড, গুরু সব থেকে বেশি খুশি। গুরু চায় না যে তোমাকে তার চাইল্ড বানাবে, তুমি তার উপর নির্ভর করে থাকো। যেমন সাধারণত সম্পর্কে হয়ে থাকে, চায় যে নির্ভর করে বাঁচো, এবং কেউই চায় না একটা জীবনে একটা বিন্দুর পরে নির্ভরতা বিষপাক মনে হয়। গুরু যদি শুধু চেলাই বানায়, তাহলে গুরুর জন্যই বিষপাত হবে। প্রত্যেক কথা এসে বলবে গুরুদেব বলুন কি করব। তুমি মুড়ি খাবে, তারপরে এসে বলবে গুরুদেব বলবে হাত ধুয়ে ফেলি। আপনার আদেশ না হলে গুরুদেব হাত ধোবো না, আপনি যা বলবেন হাত ধুয়ে ফেলো, হাত মুছি। প্রত্যেক কথা যদি, কারণ এত গুরুর শিষ্য, গুরুর প্রাণান্ত হয়ে যাবে। সেই জন্য ভগবান বুদ্ধকে বলতে আত্মদীপো ভাব, নিজেরটা নিজে বোঝো। কোনো বুদ্ধ আত্মদীপো ভাব হয়েছিল, নির্বাণ লাভ করেছিল। আনন্দ, তুমিও নিজের প্রদীপ নিজে জ্বালাও। আমি তো তোমাকে যা বলার বলে দিয়েছি, যা দেখানোর দেখিয়ে দিয়েছি, এবং আমার সিদ্ধার্থ থেকে বুদ্ধ হওয়াই সব থেকে বড় উপদেশ। আমি দিয়ে দিয়েছি উপদেশ, যা দেওয়ার আমার জীবন উপদেশ। সেই জন্য তোমাদেরকেও বলবো যে এখানে আসছো, কথা বলছো, দেখো আমি মানে এখানে থেকে অনেকের থেকে সমবয়সী বা বয়সেও ছোট অনেক সময়, তো আমার কাছে বিরাট কিছু ম্যাচুরিটি এইসব আশা করা বৃথা। আমি যখন বলছিলাম যে দেখো এই লাইটগুলো আমি
জানতাম না, ভুলভাল কেনা হয়ে গিয়েছে। তো এইগুলো তো পাবে না এখানে। একটাই যেটা বলা উচিত নয়, তবুও বলবো, হয়তো অনেকে সহমত হবে, হবে না, কিন্তু আমি যেটুকুনি নিজেকে নিয়ে বুঝি, একটা শুভ কামনা আছে যে ব্যক্তি ভালো থাকুক, এ গাক, তো ওটাই নিজের প্রতি করে নাও। ওটা আমার সব থেকে বড় গিফট, যে আমি যেন যেরকমই থাকি, সে সন্ন্যাসী হই, গৃহস্থ হই, ছেলে হই, মেয়ে হই, বৃদ্ধ হই, বয়স্ক হই, আমি যেন ভিতর থেকে বড় শান্তিপূর্ণ আর ধ্যানপূর্ণ থাকি। তোমাদের ওই চোখগুলো দেখলেই আনন্দ হবে তখন। আর আমি বারবার বলতে চেষ্টা করি, ওরাও জানে সবাই, আমার সব থেকে প্রিয় ল্যাঙ্গুয়েজ যদি তোমাদেরকে নিয়ে সবসময় আমি বলতে পারি, নিজেকে তো নিয়ে তো বটেই, নিজে কোথাও টপে চলে যাইনি কখনো কখনো, আমি নিজেকে নিয়ে বলি আমার ভাবনা নেই। এটা আমার কাছে সব থেকে বড় গিফট। যেদিকে তোমরা এমন হলে যে আমি বলতে পারলাম একে নিয়ে আমার ভাবনা নিয়ে আসে, এটা সব থেকে বড় গিফট। এ সামলে গেছে, এর ফুল ফুটে গেছে, এর প্রদীপ জ্বলেছে, এটা সব থেকে রিল্যাক্সেশন কোনো গুরুর জন্য, যে সামনে কোনো মহাকাশ্যপ মদগলায়ন কোনো সারিপুত্র তৈরি হয়ে গেছে। বুদ্ধ নিশ্চিন্ত, এই নিশ্চিন্ততাই গুরুর সব থেকে বড় গিফট। কারণ গুরুর কোনো চিন্তাই নেই, সামনে যে ব্যক্তি আসে, যে নির্ভর করে, সে সন্তানবৎ হয়ে যায়। ফলে একজন প্রাজ্ঞ পুরুষ যে কোনো জিনিস এর উপর নির্ভর নয়, তার উপর যখন নির্ভর করে, তার একটু দায়িত্ব বর্তে যায়। রামকৃষ্ণ দায়িত্ব বর্তে যায়, নরেন যাতে এদিক ওদিক না করে। নরেনই এসেছে, রামকৃষ্ণ ডাকতে যায়নি। তো ওর থেকেও মুক্ত করে দাও, মুক্তির থেকে বেশি গুরুর কিছু চাই না। গুরুকে শিষ্যত্ব থেকে মুক্ত করে দাও, তোমরা ম্যাচিওর হয়ে যাও। তো এটা সব থেকে বড় গিফট কিন্তু গুরুর। তো বাকি এই ছোটখাটো গিফট, এগুলো অবশ্যই লাভ অলওয়েজ এক্সপ্রেসেস। মানে আমার কথা বলবো, যেহেতু আপনাকে এত লোক মানে, সেই হিসেবে আমরা শুধু ভালো হতে চাই। আপনাকে যদি সবাই দুচ্ছাই করতো, গালাগালি করতো, তাহলে কেউ আমরা শুধু ভালো হতে চাই, মানে আপনাকে কেউ গিফট দিতাম না। এবার তাহলে আপনার যে কনফিউশনটা দাঁড়াচ্ছে এটা, যে মানে মুক্তির সম্পর্ক নিয়ে আমরা শুধু ভালো হবে, মানে ভালো বলা হলো না, মুক্তির সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে মিল, এটাই। তুমি যে কোনো ভাবে মুক্ত হয়ে যাও, মুক্তির আকাশে ওরও, দেখবে আমি কোনো না কোনো জায়গাতে দাঁড়িয়ে বলবো ভালো আছো তো। এইটাই দরকার, আর কিছু দরকার নেই। গিফট দাও না দাও, গালাগালি দিক না দিক, কি হবে এখানে? অনেক বলতে গিয়ে আমি বলছি যে আমরা মানে করি তো এটাই, যেহেতু না ওইরকম না সবসময়। দেখো, আমি বেসিক জায়গাটা বুঝো, বিষয়টা এই যে আমি আমার হতে চাই, when I exist, এটা সব সময় এসে বলবে সামথিং ইজ মাইন। ও অ্যাটেনশন চায় বাই ইটস নেচার। যতক্ষণ আমি আছি ও অ্যাটেনশন চাইবে। আমি যখন বলছি ধ্যানময়তা, আমি যখন বলছি ম্যাচুরিটি, আমি বলছি আমি তো যেন না থাকে, আমি থাকলে আমার থাকবেই। এবং তারপরে কি আমার থাকবে না? তখন আমারের দরকার থাকবে না, গুরু তোমার হয়ে গেছে, তুমি গুরুই হয়ে গিয়েছে, অর্জুন কৃষ্ণই হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে? আমি থাকলে সূত্র কি, আমার থাকবেই থাকবে। আমি এটাও বললাম, প্রথম যদি আমারই করতে হয়, কোনো বুদ্ধকে আমার করে নিও, কাজে লাগবে। ঠিক আছে? সারা জীবনের ঘাড়ে লটকেও না, তাহলে বুদ্ধকে বলতে হবে যাও নিজের প্রতি নিজে জ্বালাও। বোঝা যাচ্ছে? এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা কি, তুমি যে কোনোভাবে সব থেকে বেস্ট গিফট নিয়ে আসো, যে তুমি মুক্তির আকাশে উঠতে পারছো। ঠিক আছে? তো যতক্ষণ এই আমার ভাবটা আছে, সাপোর্ট চাই, বুদ্ধের সাপোর্ট না। আমারকে তাড়াতে চেষ্টা করো না। তুমি যদি বসে বসে ভাবো, কেউ যদি বসে বসে ভাবে যে না মহারাজের কাছে যাব না, বা যিনি গুরু বা বুদ্ধ তার কাছে যাব না, সে কি নিয়ে বাঁচবে? আমিটা কি নিয়ে বাঁচবে? সে সব ছেড়ে বুদ্ধের কাছে কেউ এসেছে, এবার বুদ্ধকে ছেড়ে সে কি করে থাকবে? দেয়ার ইজ নো লজিক বিহাইন্ড। এটা করতে পারবেন, এটা অসম্ভব বিষয়। ঠিক আছে? তখন উদ্দেশ্য হলো সার্চ অফ মি, হু অ্যাম আই, এটাই একমাত্র নিস্তার করবে। এবার তুমি যত এতে ডিপ হবে, তুমি না চাইতেই দেখবে গুরু তোমার তত কাছে চলে এসছে। তুমি হয়তো ঘরে শুয়ে হু অ্যাম আই চিন্তা করছো, গুরু তোমার পাশে এসে নিজে বসেছে। এটা হতে দেখা গেছে বারবার ইতিহাসে। ঠিক আছে? সব থেকে কাছের সম্পর্ক এখানে হয়, এত কাছের যে দুটো বডিও তো পাশাপাশি থাকে না, এবং চেতনা মেলে, চেতনার তো কোনো ফর্ম নেই, একদম ঘুলে মিলে যায়। তো ওই জায়গাটা দরকার। যে চাইছে তার অনুসন্ধান করো, কে ভালো হতে চাইছে তার অনুসন্ধান, এছাড়া কোনো উপায় নেই। তুমি ভালো, তোমার আমি আছে মানে তুমি ভালো হতেও চাইবে, মন্দও হতে চাইবে। তুমি চাইবে এই যেন আমার পাশে না আছে, আমি এই চোখে খারাপই থাকি। খারাপ থাকাও ভালো অনেক সময়, তাই না? কোনো বন্ধু এসে জ্বালাতন করে, খালি বলে ফুচকা খাবো, রোল খাবো, তুমি তাকে একটু ঝাড় দিয়ে দাও, চোখে যেন ভালো না হয়। আমি আছে মানে ভালো হওয়া খারাপ হওয়া থাকবে।
গুরুর সাথে সম্পর্ক যাতে তোমার আমি না থাকে, এই শর্তেই গুরুর সাথে কিন্তু তুমি মিলেছো। মিলবো কি শর্তে বলা হয় না, আমরা সবাই রাজা, সেরকম গুরুর সাথে একটাই শর্ত, না গুরুর মধ্যে আমি আছে না তোমার মধ্যে আমি থাকুক, তোমরা বইবে এবং তাতে মিলে যাবে। এটাই ডিভাইন ম্যারেজ, এটাই দীক্ষা। বা দীক্ষার কি বলবো পারপাস, এইটা মুখ্য, কিন্তু বাকি কিছু না। এবং আমি তো এটা বলবো সব সম্পর্কের মুখ্য এটা, গুরুর কাছে বা গুরুর সম্পর্কের সাথে প্রত্যক্ষ। এটা গুরু নড়বেন না ওই জায়গা থেকে, যদি সদ্গুরু হন নড়বেন না। তুমি নিজেকে চেনো, আমি তোমার সাথে সব রকম ভাবে আছি, তুমি নিজের থেকে সরো, আমি থেকেও নেই, না চাইতেও এটা হবে। বুঝতে পারছি মহারাজ, এখানে যে আলোচনাটা হলো, আপনি একটা জিনিস বললেন যে তুমি নিজে খুঁজে তুমি কার কাছে ভালো হতে চাইছো, মানে এইটাই আমি খুঁজেছি এবং খোঁজার পরে আমার মধ্যে একটা উত্তর এসেছে। আমি এটা বলিনি, কিন্তু আমি বলেছি কে যে ভালো হতে চাইছে। হ্যাঁ, কে বলতে এখানে যেটা আমার মনে হচ্ছে, আমার মনের যে ইন্দ্রিয়মুখী যে বৃত্তিগুলো আছে সেইগুলো ভালো হতে চাইছে। এতগুলো পেলে কোথায় তুমি, তোমার বোন? না, এটা আপনারই একটা কোটেশন থেকে আমি পেয়েছি। সেটা কালকে একটা কোটেশন আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হলো কি মানে রথের সারথি, এবং সেখানে সারথি হলো থাক বুঝে গেছি, তুমি বলে যাও। হ্যাঁ, বুদ্ধি, এবং এটা হলো লাগামটা হলো মন, এবং তার জায়গায় হলো ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। এবার সেই জায়গা থেকে মানে আমার কিছু কোশ্চেন এসেছিল, সেগুলো আলোচনা হয়েছে এবার কালকে, এবং তার মধ্যে ওইখান থেকে এবার একটা জিনিস আমার অহংটা কোথা থেকে ক্রিয়েট হচ্ছে, এইটাকে তখন খোঁজার চেষ্টা করছি যে আমার অহংটা কোথা থেকে আসছে, কোন পয়েন্ট থেকে আমার অহংটা আসছে। তো কি বল, কোথা থেকে আসছে? সেটাও তো আমার ইন্দ্রিয়মুখী মন থেকে আসছে। আচ্ছা, এই বৃত্তি মন এগুলো কে বললো? এর থেকে তো অহম আসছে। আর এই যে বৃত্তি মন ঘোড়া এগুলো কে বললো? সেটাও বুঝতে পারছি না আমি মহারাজ, ওই জন্যই জিজ্ঞেস করছি, আপনি বলুন মানে আমার অহং কোথা থেকে আসছে, মানে একটা ব্যক্তির অহং কোথা থেকে তৈরি হচ্ছে, এবং তার বাইরে যে আমিটা, তার স্ট্যান্ড পয়েন্টটা কোথায়? গোড়াই তো গলদ। আগে অ্যাজাম্পশন নিয়ে নিয়েছো যে ব্যক্তির অহং তৈরি হচ্ছে, তারপরে বলছো কোথা থেকে হচ্ছে। তুমি নিজেকে বলছো আগে আমি মেয়ে, তাহলে বলুন কার সাথে বিয়ে হবে। এবার তোমার গোপ বেঁধেছে, আমি তোমাকে কি করে কি বলি, সেরকম স্থিতি। বুঝতে পারছো বিষয়টা? অহং নেভার এক্সিস্ট, ইগো বলে কিছু নেই। স্বামী বিবেকানন্দ এটাকে খুব সুন্দর ভাষায় বলেছে, যাকে তুমি ভুল করে মানুষ বলো তাকে আমি দেবতা বলি। যাকে অহং বলছো, যতক্ষণ পর্যন্ত তার ডেস্টিনি একটা করে নিচ্ছ, সে কোনোভাবে কোনো কন্টেন্ট কোনো ব্যাখ্যার অধীনে তাকে নিয়ে আসছো, ততক্ষণই তার নাম অহং। যখনই আর কোনো ব্যাখ্যা নেই, তখন সেটাই আত্মা, সেটাই ভগবান। যখন ভগবানকে ভুল করা হয়, ভ্রম হয়, তখনই তাকে জীব বলে, তাকে অহম বলে। যখনই তুমি বিরাট সমুদ্র, তুমি ফোকাস হয়েছে একটা বুদবুদের উপরে, ফোকাস হওয়াকে অহম বলে। আর ওই ফোকাসটাকে এক্সপ্যান্ড করে দেওয়াই ভগবত্তা, বা এক্সপ্যান্ড করাও নয়, এটা বলা যেতে পারে ইট ইজ অল এক্সপ্যান্ডিং বাই ইটসেলফ। এই অনুভবটা আসা, বা এই কনভিকশন, অনুভব না কনভিকশন আসা, এটা আছেই। সমুদ্রের যে বুদবুদ, তা সমুদ্রের মধ্যেই আছে, সেটা সমুদ্রই। এরম অজস্র বুদবুদ দিয়েই সমুদ্র তৈরি হয়েছে, কিন্তু বুদবুদ বলছে আমি বুদবুদ, এর নাম অহম। এইবারে বুদবুদ কাহিনী বানিয়েছে, আমার ভাই বুদবুদ, আমার ছোট বুদবুদ, আমার বৃত্তি বুদবুদ, আমার ইন্দ্রিয় বুদবুদ, বিভিন্ন রকম তার নাম। কিন্তু অ্যাজ এ হোল কি সমুদ্র? না তোমার বুদ্ধি, না তোমার ইন্দ্রিয়, না তোমার কিছু, না তুমি এক্সিস্ট করো। এক্সিস্ট করছে তিনি। তুমি কে? তুমি তার খেলা, তুমি বিরাটের খেলার একটা নাম। তাও নামটা কালকে যদি এফিডেভিট করে দিই অন্য কিছু হয়ে যাবে, এই নামটাও এক্সিস্ট করে না। তুমি এত দৃঢ়ভাবে মনে করো না আমার নাম সুমন, দৃঢ়ভাবে বিশ্বাস করো না ইনি আমার বাবা, কালকে একটা তথ্য সব ঘুরিয়ে দেবে। তাহলে কোথায় এই যে এতদিন যে এত শক্তভাবে এক্সিস্ট করছিলাম, কোথায়? আজকে আমি বসে আছি, কালকে আমার এই বাঁ হাতটা, এই ডান হাতে হয় কাঁপতে শুরু করলো, কোথায় কি শেষ? এটা কোথা থেকে, এর কেন্দ্র কোথা থেকে? অনন্ত কেন্দ্র থেকে, কোথা থেকে কিভাবে কি হলো আমার বলায়, আমার চলায়, আমার ভাবায় হয় কোথায়? ইভেন তুমি প্রশ্ন করবে আমি জানতাম না, আমি উত্তর দেবো আমি জানতাম না, আজকে বসা হবে এটা কালকে অবধি ঠিক ছিল না। কোথায়?
এগুলি অনন্ত কার্যকারণের মধ্যে নিজের মতো করে আসছে, সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি বলে ঘটছে। কারণ র্যান্ডমনেসে যা ঘটলো এটাই প্রভুর ইচ্ছা। এই জন্য কোনো সাধক এই বর্তমানকে অস্বীকার করে না, অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবে না। কারণ অতীত ভবিষ্যৎ জানা সম্ভবই নয়। অতীত জানা সম্ভব না কেন? কারণ অতীতকে তুমি আজকের মেন্টাল কন্ডিশনে ব্যাখ্যা করবে, ট্রু অতীত তুমি জানতে পারবে না। ছোটবেলায় তোমার সেই সব স্মৃতিগুলো তোমার আজকে মনে আছে, যেইগুলো তোমার এই মুহূর্তে গ্রহণযোগ্য বলে মনে হয়। এই মুহূর্তে স্পন্টেনিয়াসনেসে জীবন তোমাকে যেমন গড়েছে তুমি সেইভাবেই জীবনকে ব্যাখ্যা করো। সেই জন্য বুদ্ধিমান সাধক শুধু এই মুহূর্তটাকে দেখে। তুমি এক্সিস্ট করো না, আমি এক্সিস্ট করি না। আপনি এটা বলছেন, আমি সেরকম ভাবে আমি একটা বিচার করলাম যে এই মুহূর্তে আমার পুরো মেমোরিটা ব্ল্যাঙ্ক করে দিল, মানে সম্পূর্ণরূপে আমার কোনো মানে কিছু নেই। সেই মুহূর্তে আমি সুমন বলেও এক্সিস্ট করবো না, ঠিক কথা। তাহলে তারপর হতে হলে বহনটা আবার পরে ক্রিয়েট কিভাবে হয়ে যাচ্ছে? প্রথমত এক্ষুনি যদি তোমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথাটা, তারপর এই প্রশ্নটা করবে না। দাঁড়াও, তুমি ব্ল্যাঙ্ক, তুমি গভীর ঘুমে, তুমি একটাও প্রশ্ন করবে না, ঠিক আছে? তুমি এই যে এটাই মজা, কোথা থেকে এলো, কোথা থেকে এলো, তুমি তো সেই এলো। তুমি যখন প্রশ্ন করলে তখন এই স্পন্টেনিটিতে তুমি এলে, এবং তোমার আসা তোমার ইচ্ছায় নয়। তুমি জানো কখন ঘুম ভাঙবে? বলো 4:26:30 উঠবো, উঠে দেখাও। তুমি তোমার ইচ্ছে ঘুম থেকে উঠতে পারবে না। বলে এই দিনকে এই 8:05 বাজে আমি 8:10 মধ্যে ঘুমিয়ে পড়বো, গভীর ঘুমে, ঘুমিয়ে দেখাও। কিছুই করতে পারবে না। তুমি শুধু ব্যাখ্যা করবে বসে বসে। আর যখন তুমি ব্যাখ্যা করো তখনই তুমি ঘটলে, না হলে তিনিই ঘটে আছেন, পুরো অস্তিত্বই ঘটে আছে, তুমি নেই, কখনো নেই। যত মোটা ব্যাখ্যা করবে ততই তোমার ইস্যু বাড়বে, আর কিছু না। কিন্তু পুরো আধ্যাত্মিক চর্চাই এটা, ডিসমিস ইয়োরসেলফ, আর কিচ্ছু করার নেই, কিছু পাওয়ার নেই। বুঝে যাচ্ছে? আমার সাথে কখন ঘটল না, তুমি ঘটেছ। তুমি প্রকৃতি মায়ের দ্বারা ঘটানো এক ঘটনা, এবং এই ঘটনা প্রকৃতি মা বাঁ হাতে তুলে এভাবে ঘোরান ফেলেন। কালকে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেলে তুমি অন্যরকম হয়ে যাবে, আরেকজন তোমার জীবনে চলে আসলে অন্যরকম হয়ে যাবে। কিছু না, কালকে তুমি ফর্সা হয়ে গেলে ঘুম থেকে উঠে, তোমার জীবনই বদলে যাবে। হাইট 1 ফুট বেড়ে গেল, তোমার ছেলে তোমার চিনতে পারবে না, এটা কে মা? বুঝতে পারছো? যে যাকে আমি বলি, সেই আমিটা আমার ইচ্ছায় নয়, এই স্পন্টেনিটির দান। কখন যে কিভাবে কি ঘটবে জানি না। এই মালো আমাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে গাড়ি খারাপ, ওর নিজের গাড়ি নিজে টাকার দিকে নিজেও জানে না কখন খারাপ হবে। কি মুশকিল। কারণ এগুলো তোমার ইচ্ছায় ঘটছেই না, এইগুলি অনন্ত কার্যকারণে সেই অনন্ত ব্রহ্মাণ্ড রূপিণী তিনি খেলছেন তার মতো করে, বা তিনিই ঘটছেন। উনি এভাবে হাতে মাথায় চুল দেন, তোমার মতো কোটি সুমন তৈরি হয়। উনি এভাবে হাত ঝাড়েন, আমার মতো তৈলোকানন্দ মরে যায়, 5 কোটি তৈলোকানন্দ মরে যায়, কিচ্ছু এসে যায় না। ইচ্ছা গুণের নিয়মিতা নিয়মা স্বতন্ত্রই। জগতে এরকম কেন ঘটে? বলে তার ইচ্ছা, ইচ্ছাই ঘটার কারণ, আর কোনো কারণ নেই। তাও এটা মানবীয় ভাষায় বলা হচ্ছে। তিনি হাই তোলেন, ঠিক আছে? হাই তোলে কি হয়? হাওয়াকে আমরা পুল করে ভিতরে, ওটা তুমি ধরে না টর্নেডো হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। কি করবে তুমি? ওই টর্নেডোর মধ্যে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, করোনা, তার নাম হয়তো সুমন, তার নাম হয়তো ইন্দ্র। আর আমরা বলছি কেন হলো? নিজেকে বলো আমি কেন হলাম। এই জন্যই রমন মহর্ষি বলে, প্রশ্ন করো আমি কেন হলাম। এই আমি কি খুঁজে পাওয়া যাবে না, আর আমার সাথে কেন হলো, কি হলো, আর তুমিই ঘটনা। তোমার সাথে কি ঘটলো তো পরের কথা। তুমি ছেলে, তুমি বললে আমি বিয়ে করেছি, আমার সন্তান হবে, বুঝো। এবার কি করে বলবো কি? মহারাজ, চৈতন্যটা যদি না থাকতো তাহলে তাদের মডেলটা হতো না। এরকম পশুদের এই ব্যাপারটা নেই, ওরা অনেকটা মানে শান্তিতে আছে। তার জন্য এইসব না, এটা শান্তি তোমার প্রেক্ষিতে বলছো। কুকুরে কিন্তু প্রচন্ড সময় খিদে পেয়েছে, খাবার নেই কিন্তু। হ্যাঁ, কি বলছো? না, আমি আবার একটু উল্টো ভাবে দেখতে বলবো। পশুর কনসেপ্ট আছে কি নেই এটা নিয়ে তুমি কনসেপ্ট মারছো। আমার কিছু বলার নেই তো। পশুর ওর মতো আছে। তুমি বলবে আমি চেতনা, এটা জ্বর, 100% শিওর। বিজ্ঞানের কাছে এখানে বলে যে দেয়ার ইজ অনলি অ্যাটমস।
আর কোনো ভেদ নেই দুটো অ্যাটমসের মধ্যে। এই যে চেতনা বলছো না, এই যে চেতনা আছে না আছে, মানে এর আধার কি, কে বলছে? চেতনাই নিজেকে চেতনা বলছে, এবং যখন চেতনা বলছে তখন সে বলছে যে মানব চেতনা, সেটা কি সে চেতনা ধরছে, সে বলছে না সেরামিক পট চেতনা, হেও এক চেতনা। তো আমরা আমাদের প্রেক্ষিতে বলছি পশুর এটা নেই, পশুর স্ট্রাগল পশুর মতো আছে, তোমার স্ট্রাগল তো তোমাকে মন দেওয়া হয়েছে, পশুকে পেটে খিদে দেওয়া হয়েছে। তো দুটো দু রকমের, কিন্তু উঁচু নিচু নয়, ঠিক আছে? তো চেতনা, সেই জন্য একটা বুদ্ধিমানের মধ্যে কথা বলে, ইট ইজ অনলি প্লে, খেলা। খেলাতে যে বোলার, যে ব্যাটসম্যান, কেউ কি উঁচু নিচু নাকি? যে কিপার, যে আম্পায়ার, এর পার্ট অ্যান্ড পার্সেল, এর বেশি কিছু না। আচ্ছা, সব খেলার থেকে শুধুমাত্র দর্শক নেই, তাহলে সব কিছু একটা তার তার জায়গায়। এবার দর্শক ভাবছে যে আমি না থাকলে খেলা নেই, ব্যাটসম্যান ভাবছে আমি ব্যাটিং না করলে খেলা নেই, বোলার ভাবছে আমি বল না থ্রো করলে খেলবে কি করে দেখি, কিপার বলছে আমি সরে গেলাম বল নিয়ে, ছোট কত বলের পেছনে যেতে পারো, আম্পায়ার ভাবছে আমি আউট ঘোষণাও করবো না, চারও দেখাবো না, দেখি কেমন খেলতে পারো। প্রত্যেকেই নিজেকে ইন্ডিভিজুয়াল চেতনা বলছে, কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট খেলার একটা পার্ট। সেই জন্য চেতনা না থাকলে না, চেতনা ছাড়া কিছু নেই। ইভেন যে বলছে সে চেতনাই, তার কনসেপ্ট ইউজ করেছে অ্যাবাউট চেতনা, তাই না? চেতনা আর কিছু নেই। সেই জন্য সব অল সার্চ ইউ ক্যান ডু ইজ হু অ্যাম আই, আমি কে, কোথা থেকে আসছি, হ্যান ত্যান নয়, কে। যদি বলা হয় না যে আমি গর্ভধারণ করেছি, আমি একজন স্ত্রী, আগে গোড়ায় যদি গলদ হয়ে যায়, পুরুষ যদি নিজেকে স্ত্রী বলতে শুরু করে, তারপরে যদি স্ত্রী বলে আমার পরিচয় কি, কতদিনে গর্ভধারণ হয়, সব প্রশ্ন ডিসমিস। আগে তুমি দেখো তুমি ছেলে কি মেয়ে, হু ইউ আর, তারপরে সব কথা। এই ডিসমিস করতে 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 দেখা যায় শ্রীরামকৃষ্ণ একটু সুন্দর কথা, পেঁয়াজের খোসার মতো, ভিতরে কিছু নেই, ইউ নেভার এক্সিস্ট। তখন হাত জোর করে, চোখে জল আসে, আর তখন মা বলে, কেউ কেউ প্রভু বলে, কেউ চুপ করে যায়, কেউ ধ্যানস্থ হয়ে যায়, কেউ জগতে প্রেমপূর্ণ হয়ে যায়, যে যেমন শরীর মনে গঠন পেয়েছে সে তেমন হয়ে যায়।